আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়। আজ উপন্যাসটির শেষ পর্ব। কম্পিউটারে কমলার গোপনীয় ডায়েরি। আমার নাম কমল। এটা একটা ফুলের নাম। ফুলটির ইংরেজি নাম লোটাস। বাংলায় কমলার আরেক নাম পদ্ম। পদ্ম আবার দুরকম, জলপদ্ম, স্থলপদ্ম। জলপদ্মের বোটানিক্যাল নাম হিবিস্কাস মিউটাবিলিস। স্থলপদ্মের বোটানিক্যাল নাম নীলাম্বু নিউসিফেরা গার্টন। জলপদ্মের আবার অনেক ভাগ আছে, যেমন শ্বেতপদ্ম, রক্তপদ্ম, নীলপদ্ম। ফুলের রঙে নাম, যেমন লালপদ্ম হল রক্তপদ্ম, রক্তলাল বলেই রক্তপদ্ম হল লালপদ্ম। এদের আলাদা কোনো বোটানিক্যাল নাম নেই। আমাকে এইসব তথ্য দিয়েছেন ফারুক। আগে আমি তাকে ডাকতাম আঙ্কেল ফারুক, এখন ডাকি ফারুক, কারণ তিনি আমার আঙ্কেল না। আঙ্কেল হলো বাবার ভাই কিংবা মায়ের ভাই। ফারুক বাবার ভাই না, আবার মায়েরও ভাই না। আমার কাছে মনে হয় সম্পর্ক খুব জরুরি। সম্পর্ক দিয়ে ফ্যামিলি ট্রি তৈরি হয়। আমি একটি ফ্যামিলি ট্রি তৈরি করেছি। আব্দুল করিম, সালাউদ্দিন জলিল, সালে ইমরান, কমল। ফ্যামিলি ট্রি তৈরি করতে মায়ের ফ্যামিলিও প্রয়োজন হয়। আমার মায়ের নাম মুনা, তার মায়ের নাম আকিলা বেগম। আকিলা বেগমের মায়ের নাম আমি জানি না। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলল এখন মনে নাই, পরে জেনে দেব। মা পরে আর দেয়নি। এটা হচ্ছে মার স্বভাব। ফারুক এরকম না। তাকে যা বলা হয় তিনি সঙ্গে সঙ্গে করে দেন। তিনি একজন অ্যামেচার ম্যাজিশিয়ান। অ্যামেচার শব্দ অর্থ হচ্ছে এ পারসন হু টেকস পার্ট ইন এ স্পোর্ট অর আদার অ্যাক্টিভিটি ফর এনজয়মেন্ট, নট অ্যাজ এ জব। এই শব্দের আরেকটা অর্থ আছে, এ পারসন হু ইজ নট স্কিল্ড। ফারুক স্কিল্ড ম্যাজিশিয়ান, কাজেই তার জন্য প্রথম অর্থটা ঠিক, দ্বিতীয়টা না। আমি অর্থ দুটো পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে। ডিকশনারিটা আমাকে ফারুক উপহার দিয়েছেন। তিনি আমাকে অনেক বই উপহার দিয়েছেন। একটি বইয়ের নাম ইজি কয়েন ট্রিক্স। এটা একটা ম্যাজিকের বই। এই বইটা আমি পড়িনি, কারণ আমার ম্যাজিক ভালো লাগে না। ম্যাজিকে মিথ্যাকে সত্য করে দেখানো হয়। মিথ্যা কখনো সত্য হয় না। মিথ্যা সবসময় মিথ্যাই থাকে। মিথ্যা আমার পছন্দ না। কেউ মিথ্যা বললে আমার রাগ লাগে। যখন আমার রাগ লাগে তখন আমার মাথা ভার ভার লাগে। তখন আমি পরিষ্কার কিছু দেখতে পাই না। মাথা যখন খুব বেশি ভার ভার লাগে তখন আমার এপিলেকটিক সেইজার হয়। আমার এই সমস্যার কথা সবাই জানে বলেই কেউ আমার সঙ্গে মিথ্যা বলে না। কয়েকদিন আগে আমি একটা বই পড়ে শেষ করেছি। বইটিতে একটা আমার মতো ছেলের কথা লেখা। তার নাম ক্রিস্টোফার। মিথ্যা কথা সেই ছেলেটিও সহ্য করতে পারে না। তবে ছেলেটির বাবা তাকে মিথ্যা কথা বলেছিলেন। ছেলেটি ডিটেকটিভের মতো মিথ্যাটা ধরে ফেলে। তখন তার খুব কষ্ট হয়। ক্রিস্টোফারের বাবা একটা কুকুরকে বর্ষা দিয়ে মারেন। খুব অন্যায়। আমিও ক্রিস্টোফারের মতো ডিটেকটিভের কাজ করছি, কারণ আমার ধারণা ফারুক আমার বাবা। আমার পিঠে যেমন লাল দাগ আছে, ফারুকের পিঠেও আছে। আমি আয়নায় দেখেছি। একে বলে হেরিডিটি। বিষয়টা নিয়ে আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি, শুধু মতিনকে বলেছি। মতিন আমার বন্ধু, সে এই বিষয়ে আমাকে সাহায্য করবে। ফারুক যদি আমার বাবা হয় তাহলে তাকে আমার বাবা ডাকতে হবে এবং সালে ইমরানকে তার নাম ধরে ডাকতে হবে। এটা সহজ কাজ, যে কাউকে যে কোনো কিছু ডাকা যায়। তবে ফারুক যদি আমাকে তার কাছে নিয়ে যেতে চান তাহলে সমস্যা হবে, কারণ তখন আমাকে আমার ঘর ছেড়ে যেতে হবে। আমি পরিচিত জায়গা ছাড়া থাকতে পারি না। পরিচিত জায়গার সব গন্ধ আমার চেনা, অপরিচিত জায়গার সব গন্ধ চেনা না। টেলিফোনে কাল রাতে আমি মার সঙ্গে কথা বলেছি। মা টেলিফোন করেছিলেন, আমি টেলিফোন ধরেছি। মার সঙ্গে আমার কি কি কথা হলো আমি এখন তা লিখব। আমার সব কিছু মনে থাকে। আজ থেকে 1 মাস পরেও যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো। 1 মাস পার হয়ে গেলে বলতে পারবো কিনা জানি না, পরীক্ষা করে দেখিনি। মা বলল, হ্যালো। আমি বললাম, হ্যালো।
মা বলল, কি করছো? আমি বললাম, কিছু করছি না। মা বলল, আমি যে এতদিন বাইরে থাকছি, তোমার খারাপ লাগছে না? আমি বললাম, না। মা বলল, তুমি কি আমাকে মিস করো না? আমি বললাম, না। মা বলল, আমি কিন্তু তোমাকে মিস করি। আমি বললাম, তুমি কি বাবাকেও মিস করো? মা বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি মিথ্যা কথা বলছো। বাবাকে মিস করলে তুমি বাবাকে ছেড়ে যেতে না। মা বলল, তোমার বয়স কম, তুমি অনেক কিছু বুঝবে না। আমি বললাম, বুঝিয়ে দাও, বি মাই টিচার। মা টেলিফোন রেখে দিল। আমি রুবিক কিউব নিয়ে খেলতে বসলাম। রুবিক কিউবটি আমাকে দিয়েছেন ফারুক। তিনি বলেছেন, এই পাজল সমাধানের সর্বনিম্ন সময় ৩ মিনিট। ভিয়েতনামের একটি ছেলে এই রেকর্ড করেছে। তার নাম গিনিজ বুক অব রেকর্ডসে উঠেছে। আমি বললাম, ছেলেটার নাম কি? উনি নাম বলতে পারলেন না। আমার রেকর্ড ৫ মিনিট ৩ সেকেন্ড। আমি প্রতিদিনই ৫ বার এই পাজলের সমাধান করি। মার সঙ্গে কথা বলে টেলিফোন রাখার পর আমি যে ৫ বার সমাধান করেছি তার সময় হল ৬ মিনিট ১০ সেকেন্ড, ৬ মিনিট ০ সেকেন্ড, ৫ মিনিট ৪০ সেকেন্ড, ৫ মিনিট ৩০ সেকেন্ড, ৫ মিনিট ৫০ সেকেন্ড। আমার বাবা, কিংবা বাবা না, সালে ইমরান একজন ব্যারিস্টার। তিনি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ বই পড়েন। আগে তার সঙ্গে সপ্তাহে ২ দিন আমি মুভি দেখতাম। এখন ১ দিন দেখি। গত সপ্তাহে যে মুভি দেখেছি তার নাম এ সাউন্ড অব থান্ডার। টাইম ট্রাভেলের গল্প। লেখকের নাম রে ব্র্যাডবারি। বাবা কিংবা বাবা নয়, তিনি বলেছেন ইনি খুব বড় একজন সায়েন্স ফিকশন লেখক। আমার কাছে তাকে বড় সায়েন্স ফিকশন লেখক মনে হয়নি। কারণ বড় লেখকরা ভুল করেন না। তিনি ভুল করেছেন। টাইম ট্রাভেল করতে হলে আলোর গতির চেয়ে বেশি গতিতে যেতে হবে। সেটা সম্ভব না। আলোর গতি ধ্রুব, সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। আমি বাবাকে বললাম, লেখক ভুল করেছেন। বাবা বললেন, বিজ্ঞানের সত্যের চেয়ে চিন্তার শুদ্ধতাটা দেখতে হবে। তার চিন্তা শুদ্ধ। আমি বাবাকে বললাম, বিজ্ঞানের মিথ্যা কিছু নেই, বিজ্ঞানের সবই সত্য, তুমি ভুল কথা বলেছ। তিনি বললেন, হতে পারে আমি ভুল বলেছি। আমি বললাম, কেউ ভুল বললে আমার খারাপ লাগে। তিনি বললেন, খারাপ লাগাটা কমাতে হবে, মানুষ ভুল করবেই। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ মানুষ কম্পিউটার না। আমি বললাম, মানুষ অবশ্যই কম্পিউটার। কম্পিউটার ইনফরমেশন প্রসেস করে, মানুষও করে। মানুষের ব্রেন হলো হার্ড ডিস্ক, মানুষের চিন্তা হলো কমান্ড। তিনি বললেন, আমি এই নিয়ে তোমার সঙ্গে তর্কে যাব না, কারণ এই বিষয়ে আমি জানি না। আমি বললাম, কে জানেন? তিনি বললেন, আলোচনা এখানেই বন্ধ, প্লিজ স্টপ। আমার বন্ধু মতিন একজন লেখক। তিনি রে ব্র্যাডবারির চেয়ে বড় লেখক, কারণ তিনি ছোট ছোট ভুল করেছেন, বড় ভুল করেননি। তিনি বইতে লিখেছেন, পিঁপড়াগুলি পেছন দিকে হাঁটা শুরু করল। পিঁপড়া পেছন দিকে হাঁটে না। প্রাণীজগতের কেউই পেছনে হাঁটতে পছন্দ করে না, কারণ তাদের পেছনে কোনো চোখ নেই। মানুষও পেছন দিকে হাঁটতে চায় না। মোটর গাড়ি পেছনে যায়, ব্যাক গিয়ার দিলেই মোটর পেছনে যায়। ওনার বইতে আরেকটা ভুল হলো, তিনি লিখেছেন, অন্ধকার দেখতে হলে আলো লাগে, আলো ছাড়া অন্ধকার দেখা যায় না। আলোর অভাবই হলো অন্ধকার। তাহলে আলো দিয়ে আমরা কিভাবে অন্ধকার দেখব? উনি যেসব ভুল করেছেন আমি সবই হলুদ মার্কার দিয়ে দাগ দিয়েছি। যেদিন তার সঙ্গে দেখা হবে সেদিন তাকে ভুলগুলি দেখাবো। তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আমি বললাম, হ্যালো। তিনি বললেন, হ্যালো কমল। আমি বললাম, হ্যালো নতিম। তিনি বললেন, হ্যালো লমক। আমি বললাম, যে হারিয়ে গেছে তাকে কি পাওয়া গেছে? আপনার পরিচিত যে মেয়ে? তিনি বললেন, তোমাকে কে বলেছে? আমি বললাম, বাবা বলেছেন। অবশ্য আমার বলা উচিত ছিল, বাবা হতে পারেন আবার নাও হতে পারেন বলেছেন। সেটা না বলে আমি বলেছি বাবা বলেছেন। এটা ভুল।
তিনি বললেন, তাকে পাওয়া যায়নি। আমি বললাম, পুলিশের উচিত কুকুর দিয়ে খোঁজা, কারণ কুকুর 1/2 কিলোমিটার দূরের গন্ধও পায়। তিনি চুপ করে রইলেন। আমি বললাম, তাকে যদি কোনোদিন খুঁজে না পাওয়া যায় তাহলে কি আপনার খারাপ লাগবে? তিনি বললেন, তোমার যদি প্রিয় কেউ হারিয়ে যায় তোমার কি খারাপ লাগবে? আমি বললাম, মানুষের কেন খারাপ লাগে, কেন ভালো লাগে, এটা আমি জানি না। আমি চিন্তা করছি, চিন্তা করে যেদিন বের করব তখন আপনার প্রশ্নের জবাব দেব। আমি চিন্তা করার জন্যে খুব ভালো একটা জায়গা পেয়েছি, সিঁড়িঘরের ছাদ। ছাদ থেকে সিঁড়িঘরের ছাদে ওঠার জন্যে লোহার একটা সিঁড়ি আছে। সিঁড়িঘরের ছাদে উঠে রাস্তার দিকে মুখ করে ছাদে বসা, পা ঝুলিয়ে বসতে হবে। উপর থেকে রাস্তার মানুষদের দেখা যাবে, কিন্তু রাস্তার লোকজন আমাকে দেখতে পাবে না। যাদের বেটোফোবিয়া আছে তারা কখনো এই কাজটা পারবে না। বেটোফোবিয়া হলো উচ্চতা ভীতি। এরকম আরও অনেক ফোবিয়া আছে, সব এখনো জোগাড় করতে পারিনি। আমি তালিকা তৈরি করেছি আমার কি কি ফোবিয়া আছে তা জানার জন্যে। মতিন, মৃন্ময়ী আমার এখানে এসে পৌঁছেছে। তার বয়সী একটি মেয়ে একা জঙ্গলে আমার মতো জঙ্গলির কাছে বেড়াতে চলে আসবে, আমি ভাবতেই পারিনি। তুই কলকাঠি নাড়ছিস এটা বুঝতে পারছি। তোর কাঠি খেলার ক্ষমতা দেখে আমি মুগ্ধ। মৃন্ময়ী মুগ্ধ আমার কাণ্ডকারখানা দেখে। তার অবস্থা অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো। আমার সঙ্গে তার প্রথম কথা, এই হাতির বাচ্চাটা কি আপনার? আমি বললাম, না, সে মাঝে মাঝে আমার এখানে বেড়াতে আসে। এর কি কোনো নাম আছে? আমি তাকে একটা নামে ডাকি, আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। মৃন্ময়ী বলল, আমি নাম রাখলাম অম্বু। আমি বললাম, অম্বু তো পানির আরেক নাম, হাতির নাম পানি মিয়া রাখা কি ঠিক? মৃন্ময়ী বলল, ঠিক হোক বা না হোক এর নাম অম্বু। মৃন্ময়ী এখন কি করছে জানিস? অম্বুকে গোসল দিচ্ছে। তার গায়ে বালতি বালতি পানি ঢালা হচ্ছে এবং স্পঞ্জ দিয়ে ডলা হচ্ছে। বিষয়টাতে অম্বুর তেমন আপত্তি আছে বলেও মনে হচ্ছে না। সে 4 পায়ে খুঁটি গেড়ে দাঁড়িয়ে মহানন্দে সুর দোলাচ্ছে। আমি বারান্দায় বসে লিখছি এবং এই মজার দৃশ্য দেখছি। লেখা বন্ধ করে মৃন্ময়ীকে বললাম, হাতিদের গায়ে মাটির যে প্রলেপ থাকে সেটা হাতিদের জন্য জরুরি। তারা ইচ্ছে করেই গায়ে কাদা মাখায়, শরীরের তাপ ধরে রাখার জন্যই এই ব্যবস্থা। মৃন্ময়ী বলল, আমার কাছে জ্ঞান ফলাবেন না। কাজেই জ্ঞান ফলানো বন্ধ। আমি মৃন্ময়ীর আশেপাশে ঘুরছি অজ্ঞানী মূর্খ সম। আচ্ছা, মৃন্ময়ীকে যে আমার খুব পছন্দ হয়েছে এটা কি তুই আমার চিঠি পড়ে বুঝতে পারছিস? বুঝতে পারার তো কথা। মৃন্ময়ীর যে আমাকে খুব পছন্দ এটা কি স্পষ্ট হয়েছে? তোকে অন্ধকারে রেখে লাভ নেই। আসল কথা শোন, মৃন্ময়ী ঠিক করেছে সে আর শহরে ফিরে যাবে না, এইখানেই থাকবে। বিয়ে ছাড়া আমাদের এখন আর উপায় কি বল? মৃন্ময়ীর সঙ্গে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা শেষ করে আমি ট্রি হাউসে উঠে বিকট চিৎকার দিয়েছি। আমি বলেছি, আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য হোল ইউনিভার্স। আমার চিৎকার শুনে গাছের সব পাখি উড়ে চলে গেছে। ওরা আর ফিরে আসবে এরকম মনে হয় না। এতক্ষণ নিজেকে নিয়েই বকবক করলাম। এখন তোর কথা শুনি। নিশুর মামলা সালে ইমরান নামের এক ব্যারিস্টার পরিচালনা করতে আসছেন শুনে ভালো লাগলো। তোর কি মনে আছে বলাকা সিনেমা হলে জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ ছবি দেখে আমরা দুজন কি মুগ্ধই না হয়েছিলাম? বিখ্যাত সব আইনজ্ঞ, কি কঠিন তাদের জেরা। নিশুর মামলার জেরা পর্ব দেখার শখ আছে। আমি চলে আসব। কিছুদিন নগরের ধুলাময়লা গায়ে মেখে প্রত্যাবর্তন। মৃন্ময়ীরও অনেক গৃহস্থালী কেনাকাটা আছে। সে আবার বলে দিয়েছে তার প্রতিটি কেনাকাটার সময় আমাকে উপস্থিত থাকতে হবে। নতুন কিছু কি লিখছিস? সায়েন্স ফিকশনের চমৎকার একটা আইডিয়া আমার মাথায় আছে। ধার নিবি? 10-11 বছরের একটি কিশোর, তার মামা জার্মানি থেকে তার জন্য উপহার হিসেবে একটা ক্যামেরা এনেছেন, বিশেষ ধরনের ক্যামেরা। বাকিটা সাক্ষাতে বলবো। ভালো থাকিস। পৃথিবীর সবচেয়ে মায়াবতী মেয়েটিকে আমার কাছে পাঠানোর জন্য ধন্যবাদ। ইতি কঠিন গাধা।
সালে ইমরান কাঠগড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। তার ভঙ্গি শান্ত। মতিনের কাছে মনে হচ্ছে কলেজের প্রফেসর কালো কোট পরে ডায়াসে উঠছেন, বক্তৃতা দেবেন। বক্তৃতার বিষয়বস্তু সৌন্দর্যের ব্যাখ্যা কিংবা প্রেমের কবিতায় রূপকের ব্যবহার। নিশুর এক পাশে মতিন বসে আছে, অন্য পাশে মৃন্ময়ী। মতিনের পাশে কঠিন গাধা আশরাফ। নিশুকে অস্থির মনে হচ্ছে। মৃন্ময়ী নিশুর হাত ধরে আছে। মৃন্ময়ীর চোখ স্থির, সে পলক পর্যন্ত ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সালে ইমরান শান্ত ভঙ্গিতে বললেন, আপনার নাম খলিল? প্রধান আসামি খলিল বলল, জি স্যার, ডাকনাম চুন্নু। আসামিকে মোটেই নার্ভাস মনে হচ্ছে না। তার মাথার চুল আঁচড়ানো, মুখ ক্লিন শেভড, তবে নতুন উকিল দেখেই হয়তো সরু চোখে তাকাচ্ছে। সালে ইমরান বললেন, আপনি জবানবন্দিতে বলেছেন নিশু আপনাকে আপোষের প্রস্তাব দিয়েছে। জি স্যার। প্রস্তাব কোথায় দিয়েছে? হোটেলে। বাড়ির সামনেই হোটেল আছে, বিসমিল্লা হোটেল। হোটেলে আপনি কি করছিলেন? খানা খাচ্ছিলাম। বাড়ির সামনেই হোটেল, বাড়িতে খানা না খেয়ে হোটেলে খাচ্ছিলেন কেন? সাথে আমার 2 বন্ধু ছিল, এদের নিয়ে একসঙ্গে খানা খেলাম। বন্ধুবান্ধব নিয়ে সবসময় বাড়িতে যাওয়া যায় না। কি দিয়ে খানা খাচ্ছিলেন? আইটেম কি কি ছিল? আইটেম স্যার মনে নাই। আপনার প্রতিটি ঘটনা মনে আছে। নিশু কি কি প্রস্তাব দিল তা মনে আছে, আইটেম মনে নাই কেন? স্যার, এখন মনে পড়েছে। ঝাল চিকেন ফ্রাই, বিফ ভুনা, ডাল। মাছের কোনো আইটেম ছিল না? জি না। পেট ভরে খেয়েছেন? জি। রান্না ভালো ছিল? ওই হোটেলের রান্না স্যার ভালো। সালে ইমরানের ঠোঁটের কোণায় সামান্য হাসির আভাস দেখা দিল। সেই হাসি তিনি দ্রুত মুছে ফেলে বললেন, আপনি জবানবন্দি দিয়েছেন যে নিশুর ঘরে 3 বন্ধু নিয়ে ঢুকেছেন, খাওয়া দাওয়া করেছেন। আপনি কিছুক্ষণ আগে বিসমিল্লা হোটেলে ঝাল চিকেন ফ্রাই, বিফ ভুনা এবং ডাল দিয়ে ভরপেট খেয়েছেন। আবার খেতে বসে গেলেন? আধ ঘন্টার ভেতর 2 বার লাঞ্চ। খলিল সামান্য হকচকিয়ে গেল। মতিন নিশুর কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলল, বাঘের বাচ্চার হাতে পড়েছে। আমার সিক্স সেন্স বলছে ইমরান সাহেব এই হারামজাদাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবেন, হারামজাদার রক্ত চেটে খাবেন। খলিল নিজেকে সামলে নিয়ে বলল, নিয়ম রক্ষার মতো 2-1 লোকমা মুখে দিলাম। দাওয়াত করে এনেছে, না খেলে খারাপ দেখায়। তারপর আপনার জবানবন্দিতে যা দেখলাম, আপনার ভাষাতেই বলছি, আপনি সেক্স করলেন। জি স্যার, উনি চেয়েছেন বলে করেছি, স্বেচ্ছায় না। আপনার বাকি 2 বন্ধু করেছেন? জি। আপনারা 3 বন্ধুই তো এইসব কাজের ঘোর বিরোধী। সমাজে এ ধরনের অনাচার হোক চান না, অথচ নিজেরা কাজটা করলেন। বললাম না স্যার, জোরাজুরি। তারপর ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়ে গেলেন, কারণ তখনও জানেন না যে নিশু পুরো ঘটনা সাজিয়ে রেখেছে। জি স্যার, শান্তিমতো বের হয়ে গেছি। নিশু বলে নাই যে আবার আসবেন? মুখে কিছু বলে নাই, তবে ভাব সেরকমই ছিল। কখন টের পেলেন ফরিয়াদি নিশুর মনে ছিল এই দুষ্টবুদ্ধি? মামলা করার পর টের পেয়েছি। আপনাকে দুপুরে খেতে ডেকেছে, আপনি সঙ্গে আরও 2 বন্ধু নিয়ে গেছেন। পকেটে খুর। খুর নিয়ে গেলেন কেন? পকেটে খুর ছিল না স্যার। ছিল না? জি না, খুর ওই হারামি মেয়ে জোগাড় করেছে, নিজের শরীর কাটাকুটি করে মামলা সাজায়েছে। সালে ইমরান জাজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, ইউর অনার, এই আসামি খুরসহ ছিনতাই করার সময় পুলিশের হাতে একবার ধরা পড়েছিল। লালবাগ থানায় তার রেকর্ড আছে, আর খুরে তার হাতের ছাপও আছে। পুলিশের ফরেনসিক বিভাগের রিপোর্ট আছে, আমরা আদালতে জমা দিয়েছি। মতিন বলল, বলেছিলাম না ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে। নিশু, অবস্থা দেখেছিস? পড়েছে রক্তচাটার হাতে, ছিঁড়ে কুটি কুটি করে রক্ত চাটবে। আশরাফ বলল, চুপ করে থাকতো,
মনে হচ্ছে তুই এখনই রক্ত চেটে খেতে চাচ্ছিস। খলিলের চোখে মুখে ভয়ের ছাপ এখন স্পষ্ট। সে জিভ দিয়ে কয়েকবার ঠোঁট চাটল, গলা খাঁকারে দিল, কিছুটা হতাশ ভঙ্গিতে বলল, স্যার, এখন মনে পড়েছে, আমার পকেটে একটা খুর ছিল। খুর সঙ্গে নিয়ে ঘুরেন? লাইফের প্রোটেকশনের জন্য সঙ্গে সেই দিন ছিল। আমার অনেক শত্রু আছে, শহরের অবস্থা ভালো না, প্রোটেকশন লাগে। আপনার জুতার সাইজ কত? কত নম্বর জুতা পরেন? জুতার নাম্বার দিয়ে কি করবেন স্যার? জানতে চাচ্ছি, জুতার সাইজটা দরকার। আমি জুতা পরি না স্যার, সবসময় স্যান্ডেল, বাটা কোম্পানির স্যান্ডেল। ওই দিন ফরিয়াদি নিশুর ঘর থেকে আপনাদের 3 বন্ধুর নিশ্চিন্ত মনে বের হবার কথা। আপোষের ঘটনা ঘটেছে, চিন্তিত হবার মতো কিছু ঘটেনি, কিন্তু আপনি স্যান্ডেল ফেলে বের হয়ে গেছেন। 3 জনের মধ্যে 2 জনই স্যান্ডেল ফেলে গেছেন। পুলিশ আলামত হিসেবে 2 জোড়া স্যান্ডেল জব্দ করেছে। এই স্যান্ডেল জোড়া আপনার না? খলিল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সালে ইমরান বললেন, ইওর অনার, এই আসামিকে আর জেরা করার কিছু নাই, পরের জনকে জিজ্ঞেস করব। জজ সাহেব সেই দিনের মতো কোর্ট অ্যাডজর্ন করে দিলেন। সালে ইমরান নিশুর দিকে এগিয়ে এলেন। নিশু উঠে দাঁড়িয়েছে, তার চোখে পানি। সালে ইমরান বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, কনভিকশন হবে, সর্বোচ্চ সাজা হবে। এদের একজনকে আমি রাজসাক্ষী করার ব্যবস্থা করব। নিশু বলল, সর্বোচ্চ শাস্তিটা কি? নারী নির্যাতন আইনের দণ্ডবিধি 9 যাবজ্জীবন। প্লিজ ডোন্ট ক্রাই, আপনি সাহসী মেয়ে, সাহসী মেয়েরা কাঁদে না। মতিন সালে ইমরানকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। তার ইচ্ছা, গাড়িতে ওঠার আগ মুহূর্তে সে ধন্যবাদ সূচক সুন্দর কিছু কথা বলবে। সুন্দর কথা গোছাতে পারছে না। তার চোখের সামনে এখনো আদালতের দৃশ্য ভাসছে। একটা নেকড়ে বাঘ ঘুরে বেড়াচ্ছিল। একটার পর একটা কথা সাজিয়ে নেকড়েটাকে খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে। নেকড়ে কিছু বুঝতেই পারেনি। সালে ইমরান গাড়ির দরজা খুলে বললেন, কিছু বলবে? থ্যাঙ্কস দিতে চাও? চাই স্যার। থ্যাঙ্কস কমলের মাকে দাও, আমি তার কথাতেই মামলা হাতে নিয়েছি। ওনাকেও থ্যাঙ্কস দেব। সালে ইমরান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজকের দিনটা আমার জন্য অশুভ। কেন স্যার? কমলের মা আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। ঘটনাটা ঘটবে আমি জানতাম, নিজেকে তৈরিও করে রেখেছিলাম। এখন মনে হচ্ছে যতটা প্রস্তুতি আমার মধ্যে ছিল বলে ভেবেছি ততটা ছিল না। স্যার, খবরটা কি কমল জানে? না, জানে না। তাকে জানাতে হবে। যা ঘটেছে, যেভাবে ঘটেছে, সবই বলতে হবে। তার কাছে কিছুই লুকানো যাবে না। তোমাকে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে, কমলের যদি কোনো মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, তাকে তা দেবে। জি স্যার। তোমার পরিচিত একটা মেয়ে যে হারিয়ে গিয়েছিল, তাকে কি পাওয়া গেছে? জি না স্যার। ব্রোথেলে খোঁজ করো। হারিয়ে যাওয়া তরুণীদের শেষ আশ্রয় ব্রোথেল। সালে ইমরান গাড়িতে উঠে পড়লেন। রাত 1:25 পর্যন্ত কমল কম্পিউটারে একটা গেম খেলল। 1:25 থেকে 2:10 পর্যন্ত ইন্টারনেটে দ্য ক্যারিয়ট অব টাইম বইটার অনুবাদক রবার্ট কিং সম্পর্কে খোঁজ বের করার চেষ্টা করল। বইটার মূল রাশিয়ান লেখক ইউরি মেদভেদেব নিশ্চয়ই এই ভুল করেননি। যেমন এক জায়গায় আছে, আই ওয়াজ উইথ দ্য কন্টেম্পলেটর অব হেভেন। এটা ভুল। হেভেনের আগে দ্য আর্টিকেল বসবে। শুদ্ধটা হবে আই ওয়াজ উইথ দ্য কন্টেম্পলেটর অব দ্য হেভেন। ইন্টারনেটে রবার্ট কিং নামের কোনো অনুবাদকের খোঁজ পাওয়া গেল না। তার কোনো ওয়েবসাইট থাকলে কমল সবগুলি ভুল পাঠিয়ে দিত। ভুল থাকা ঠিক না। 2:10 থেকে 2:15 পর্যন্ত, অর্থাৎ 5 মিনিট সে খাওয়া দাওয়া করল। খাওয়ার মধ্যে ছিল একটা চকলেট, কিটক্যাট, একটা বিস্কিট, বিস্কিটের নাম ড্যানিসার ট্র্যাডিশনাল বাটার কুকিজ, 1 গ্লাস অরেঞ্জ জুস। 2:15 সে রুবিক কিউব নিয়ে বসল। পাজলটা সে 3 বার সলভ করল। তার সময় লাগল প্রথমবার 6 মিনিট 2 সেকেন্ড, দ্বিতীয়বার 5 মিনিট 0 সেকেন্ড,
তৃতীয়বার 5 মিনিট 10 সেকেন্ড। এরপর সে দরজা খুলে বের হলো। তখন সময় 2টা 31 মিনিট 12 সেকেন্ড। সে নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়িঘরের ছাদে পা ঝুলিয়ে বসতে সময় নিল 12 মিনিট। ছাদে বসেই সে ঘড়ি দেখল। রেডিয়াম ডায়াল ঘড়ি অন্ধকারে দেখা যায়। ঘড়িতে বাজে 2টা 43 মিনিট 13 সেকেন্ড। কমল সিঁড়িঘরের ছাদের শেষ প্রান্তে বসেছে। এখান থেকে পড়লে 4.5 তলা থেকে পড়া হবে। তার মোটেই ভয় করছে না, কারণ তার বেটোফোবিয়া নেই। ছাদের উপর জায়গাটা ঠান্ডা, সামনের দিক থেকে বাতাস দিচ্ছে, এটা ভালো। পেছন দিক থেকে বাতাস দিলে সে ঝুপ করে নিচে পড়ে যেত। উপর থেকে নিচের রাস্তা দেখতে ভালো লাগছে। যখন রাস্তায় মানুষ থাকে তখন দেখতে অন্যরকম লাগে, যখন মানুষ থাকে না তখন আবার আরেক রকম লাগে। এখন রাস্তাটাকে নদীর মতো লাগছে, মনে হচ্ছে একটা নদী সাপের মতো এঁকে বেঁকে গেছে। নদীর দুপাশে উঁচু উঁচু বিল্ডিং। কমল পকেট থেকে মোবাইল টেলিফোন বের করল। এই টেলিফোন তার মা তাকে দিয়েছেন। সে এই টেলিফোন কখনো ব্যবহার করে না। আজ মাকে টেলিফোন করল। অনেকেই ঘুমোবার সময় টেলিফোন বন্ধ করে ঘুমায়। কমলের মা বলেছেন তিনি কখনো তা করবেন না। টেলিফোন সব সময় হাতের কাছে রাখবেন। কমলের যখন দরকার হয় তখনই যেন সে মার সঙ্গে যোগাযোগ করতে পারে। 4 বার রিং বাজার পর মুনা ঘুম ঘুম গলায় বললেন, কে? কমল? হ্যাঁ মা। এত রাতে তোমার টেলিফোন? কি সমস্যা? এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কমল বলল, আমি চিন্তা করছি। চিন্তা করার সময় জেগে থাকতে হয়, ঘুমিয়ে চিন্তা করা যায় না। দিনের বেলা চিন্তা করবে, এখন ঘুমোতে যাও। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তুমি বাতি নিভিয়ে বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। 1, 2। মা শোনো, 3 পর্যন্ত গোনার মধ্যে আমি বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়তে পারবো না। 1 থেকে 3 গুনতে সময় লাগবে 3 সেকেন্ড। আমি যেখানে আছি সেখান থেকে ঘরে গিয়ে বালিশে মাথা রেখে শুতে সময় লাগবে 12 মিনিট। তুমি কোথায় আছো? সিঁড়িঘরের ছাদে। ওহ মাই গড, তুমি সেখানে কি করছো? তোমাকে তো বলেছি চিন্তা করছি। তুমি এক্ষুনি নেমে এসো, এক্ষুনি। না, চিন্তা শেষ না করে নামবো না। এমন হতে পারে চিন্তা শেষ করার পরেও নামবো না। আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। প্লিজ কমল, তুমি এসব কি বলছো? আমার হাত পা কাঁপছে। তুমি কি নিয়ে চিন্তা করছো? কমল বলল, আমি বেঁচে থাকলে আমার জন্যে ভালো হবে না মরে গেলে আমার জন্যে ভালো হবে, এইটা নিয়ে চিন্তা করছি। মুনা হতভম্ব গলায় বললেন, তুমি যে এখানে বসে আছো তোমার বাবা জানেন? এই সময় কমল শুনল, পাশ থেকে কে যেন বলল, সমস্যা কি? কমল গলা চিনতে পারল, আহমেদ ফারুকের গলা। তিনি এত রাতে মার সঙ্গে আছেন। কমল বলল, মা, টেলিফোনটা আহমেদ ফারুককে দাও। মুনা টেলিফোন রেখে দিলেন, কিংবা তার হাত থেকে টেলিফোন পড়ে গেল। কমল ঘড়ি দেখল, রাত 3টা 40 মিনিট। কমল আগের জায়গাতেই আছে। রাস্তায় পুলিশের একটা গাড়ি, দমকল বাহিনীর 2টা গাড়ি, কিছু লোকজনও দেখা যাচ্ছে। ছাদে সালে ইমরান দাঁড়িয়ে আছেন। সালে ইমরানের পাশে মুনা। মুনার চোখ লাল, তিনি একটু পরপর চোখ মুছছেন। একটু দূরে আহমেদ ফারুক, ফারুকের সঙ্গে 2 জন পুলিশ অফিসার। পুলিশ অফিসার 2 জন নিজেদের মধ্যে কথা বলছেন। তারা কেউ সিঁড়িঘরের ছাদের দিকে যাচ্ছেন না, কারণ কমল জানিয়ে দিয়েছে কাউকে সে যদি ছাদের সিঁড়ি দিয়ে উঠতে দেখে তাহলে সে উপর থেকে ঝাঁপ দেবে। সালে ইমরান পুলিশ অফিসারকে জানিয়েছেন কমল যা বলছে তা করবে, সে কখনো কাউকে ভয় দেখানোর জন্য কিছু করে না। 3টা 45 মিনিটে মতিন এসে পৌঁছাল। সে কারো সঙ্গেই কোনো কথা বলল না, সরাসরি সিঁড়িঘরের লোহার সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়াল। স্বাভাবিক গলায় বলল, লমক, মিয়া কি বস আ? তার মানে হলো, কমল, আমি কি আসব?
কমল বলল, নকে বেশ অর্থাৎ কেন আসবে। ছিরক তানছি মিয়া অর্থাৎ আমি চিন্তা করছি। মতিন বলল, প্লিজ আমাকে তোমার সঙ্গে কথা বলতে দাও। না। মতিন বলল, মানুষ কেন আনন্দ পায়, কেন ভয় পায়, এটা আমি বের করেছি। কমল বলল, তাহলে আসো। মতিন সিঁড়ির দিকে না গিয়ে সালে ইমরানের দিকে এগিয়ে গেল। সালে ইমরান ধরা গলায় বললেন, প্লিজ লুক আফটার মাই সান। মতিন এগিয়ে যাচ্ছে, তার পা টলছে। কমল বলল, তোমার কি ব্যাটোফোবিয়া আছে? মতিন বলল, ব্যাটোফোবিয়া কি? কমল বলল, উচ্চতা ভীতি। মতিন বলল, হ্যাঁ, আমার উচ্চতা ভীতি আছে। আমি দোতলা থেকে নিচে তাকাতে পারি না। তুমি নিচের দিকে তাকিও না, তুমি আই লেভেলে তাকাও। আমার পাশে এসে বসো, কিন্তু খুব কাছে না। এমনভাবে বসবে যেন হাত দিয়ে আমাকে ছুঁতে না পারো। আমার মাথা ঘুরছে কমল, আমি ছাদের এত কিনারায় যেতে পারবো না। তুমি বরং আমার কাছে আসো। কমল বলল, না, আমি যেখানে আছি সেখানে থাকব। এখান থেকে নিচে ঝাঁপ দিতে সহজ হবে। নিচে ঝাঁপ দেবে? হ্যাঁ, কারণ আমি চিন্তা করে বের করেছি আমি মরে গেলে আমার জন্য ভালো হবে। কিভাবে? তুমি কাছে এসো, তারপর বলবো। হামাগুড়ি দিয়ে আসো, নিচে না তাকিয়ে আসো। মতিন হামাগুড়ি দিয়ে এগুলো কমলের পাশে বসল। এক পলকের জন্যে চোখ গেল নিচে। মতিনের মাথা চক্কর দিয়ে উঠল। তার মনে হলো এক্ষুনি সে পড়ে যাবে। কমল বলল, তোমাকে বললাম না নিচে তাকাবে না? সবচেয়ে ভালো হয় যদি চোখ বন্ধ করে থাকো। মতিন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ অবস্থাতেই ছাদের শেষ প্রান্তে এসে কমলের মতো পা ঝুলিয়ে বসল। কমল বলল, এখন চোখ খোলো। মতিন বলল, আমি চোখ খুলব না। এখন তুমি বলো, কেন তুমি মরে গেলে তোমার জন্য ভালো হবে? তোমার বাবা মা কত কষ্ট পাবেন, সেটা কি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না। মানুষ শরীরে ব্যথা না পেয়েও কেন কষ্ট পায় আমি বুঝি না। এই কষ্টকে বলে মানসিক কষ্ট, মনের কষ্ট। কমল বলল, মন বলে কিছু নেই, কাজেই মনের কষ্টও নেই। এই কষ্ট আমরা নিজেরা বানিয়েছি। এই নিয়ে আমি আর কথা বলবো না। মতিন বলল, তুমি কি ঠিক করে ফেলেছ যে নিচে ঝাঁপ দেবে? হ্যাঁ। কখন ঝাঁপ দেবে? 5:40 5:40 কেন, এখন না কেন? কমল বলল, আজ সূর্য উঠবে 5:40। আমি সূর্যোদয় দেখব। সূর্যকে বলবো হ্যালো, তারপর ঝাঁপ দেব। আমি সূর্য পছন্দ করি। মতিন বলল, তুমি তোমার প্রিয়জনদের আর দেখবে না, এটা ভেবে খারাপ লাগছে না? শুধু সালে ইমরানের জন্য খারাপ লাগছে। বাবাকে নাম ধরে ডাকছো কেন কমল? উনি আমার বাবা না, আহমেদ ফারুক আমার বাবা। তুমি নিশ্চিত? হ্যাঁ। আহমেদ ফারুক যদি তোমার বাবা হন তাতে সমস্যা কি? তুমি তোমার জীবনযাপন করছো, তোমার বাবার বা মার জীবন তো না। কিন্তু আমার মন খারাপ। একটু আগে তুমি বলেছ মন বলে কিছু নেই, কাজেই মন খারাপও নেই। আমি ভুল বলেছি, সরি। কমল, শোনো, তুমি মানুষকে যন্ত্র ভাবো। মানুষ যন্ত্র না। মানুষ এমন যে কোনো কারণ ছাড়াই সে কষ্ট পায়। আমি তোমার কেউ না, কিন্তু তুমি ঝাঁপ দিলে আমি প্রচণ্ড কষ্ট পাব। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মা যেমন তোমাকে ভালোবাসেন, তোমার বাবা যেমন তোমাকে ভালোবাসেন, আমিও বাসি। আমরা যে কেউ তোমাকে বাঁচাবার জন্যে জীবন দিতে প্রস্তুত আছি। তুমি কি সত্যি কথা বলছো? কেউ সত্যি কথা বলে না। আমি সত্যি কথাই বলছি। আমি নিচে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। যদি তুমি প্রমিস করো, আমি ঝাঁপ দেবার পর তুমি তোমার মার কাছে ফেরত যাবে। আমি কিন্তু ঝাঁপ দেব।
কমল ঠান্ডা গলায় বলল, তাহলে ঝাঁপ দাও, আমি দেখতে চাই তুমি সত্যি কথা বলছ। মতিন বলল, 5:40 হোক, সূর্যটা দেখে যাই। তুমি সূর্য ভালোবাসো? মতিন বলল, উজবেক কবি নদ্দিউনতিম খুব ভালোবাসেন, আমি ততটা বাসি না। কমল, তুমি ঘড়ি ধরে থাকো, 5:40 বাজবার সঙ্গে সঙ্গে আমাকে বলবে। কমল চোখের সামনে ঘড়ি ধরল। মতিন উঠে দাঁড়াল। বসে থেকে ঝাঁপ দেয়া সমস্যা, দাঁড়িয়ে ঝাঁপ দেয়াই ভালো। মতিন তাকালো সালে ইমরানের দিকে, উঁচু গলায় বলল, কিছুক্ষণ অপেক্ষা করুন, 5:40 বাজতেই কমল আপনাদের কাছে ফিরে যাবে। গভীর আনন্দ নিয়ে মতিন অপেক্ষা করছে। এই আনন্দের উৎস কি সে জানে না। কে যেন তার মাথার ভেতর বলল, ভালো দেখিয়েছ। কে বলল কথাটা কে জানে। পশ্চিম আকাশ লাল হয়ে উঠেছে। 5:40 বাজতে বেশি বাকি নেই। পরিশিষ্ট। হাসপাতালের হিমশীতল একটি ঘর। মতিন শুয়ে আছে। তার কাছে মনে হচ্ছে সে যেন অনন্তকাল এভাবেই শুয়েছিল। তার চেতনার একটি অংশ কাজ করে, সে শব্দ পায়। একবার তার কাছে মনে হলো কমল এসে পাশে দাঁড়িয়েছে। কমল বলল, আমি সরি বলতে এসেছি। একবার মনে হলো কে যেন তার গায়ে হাত রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি মৃন্ময়ী, কেন এরকম করলেন, কেন? সালে ইমরান সাহেব একবার বললেন, কমল আমার সঙ্গে থাকবে, সে পড়াশোনা করতে যাচ্ছে সুইজারল্যান্ড। কমল বলেছে সে সাধারণ মানুষ হবার চেষ্টা করবে। আবার মাঝে মাঝে অস্পষ্ট ধোঁয়াটে জগৎ থেকে এক ছায়ামূর্তি বলে, আপনি হাসপাতালে শুয়ে থাকলে কে আমাকে খুঁজে বের করবে? আপনি কি আমাকে চিনতে পারছেন? মতিন ফিসফিস করে বলে, তুমি তো। মতিনের সবচেয়ে ভালো লাগে যখন উজবেক কবি নদ্দিউনতিম তার পাশে এসে বসেন। তার গা থেকে আতরের গন্ধ ভেসে আসে। তিনি একের পর এক কবিতা আবৃত্তি করতে থাকেন। মতিনের মনে হয়, বাহ, এই জীবনটাও তো সুন্দর। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়। আজ ছিল উপন্যাসটির শেষ পর্ব। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।